যে সচিবালয়ে কুকুর ঢুকলো কি করে, একজন তারপরে আরো যে বিষয়গুলো আসছে যে এত নিরাপত্তা কর্মী, এত গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, এত পুলিশ এখানে আছে, তারা আসলে কি করলো? তাদের ব্যর্থতা? ফায়ার মানে আগুন নেভাতে এত সময় লাগলো কেন? তাদের ব্যর্থতা? আবার এদিকে একজন ফায়ার ফাইটার মারা গেলেন, এখানে অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেনই এটা আমাদের ব্যর্থতা। মানে সবার এত ব্যর্থতা, এর দায়টা মানে দায় তো কাউকে নিতে হবে, দায়ের জন্য তো কোনো একটা ব্যবস্থা থাকতে হবে। সেটি আসলে কি, আসলে হচ্ছেটা কি, এত ব্যর্থতা কেন? না, দায় নেওয়ার জন্য তো এখন একজন আছে এবং একটা দল আছে, আওয়ামী লীগ। কিছু হলেই বলে যে আওয়ামী উপদেষ্টা। লীগ এটা করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সরাসরি বলি আওয়ামী লীগ এটা করেছে, কিন্তু এটা খুবই হাস্যকর একটি অভিযোগ এই জন্য যে আওয়ামী লীগ যদি এইটা সচিবালয়ে দিতে পারতো এই কাণ্ডটা, তাহলে এই আওয়ামী লীগ তো আরো অন্য জায়গাতেও গিয়ে এই কাজ করতে পারে বা পারত। তাহলে তো বিরাট বিপদ আমাদের জন্য যে আওয়ামী লীগ যদি সচিবালয়ে ঢুকে পড়তে পারে এবং ঢুকে মনের ইচ্ছা মতো ঘোরাফেরা করে আহ, একদম নিজেদের ইচ্ছা মতো এই ধরনের নাশকতা চালাতে পারে, তাহলে কোন ভবনটা নিরাপদ এটাও তো বলতে হবে যে এইখানে তারা ঢুকতে পারবে না। এটা হচ্ছে একটা প্রশ্ন। ফলে আমার কাছে মনে হয় যে এটা খুবই হাস্যকর একটি উত্তর যে কাজটি আওয়ামী লীগ করেছে। তদন্ত হতে পারে, তদন্ত হলে আমরা জানি যে কি হয়। আমরা অনেক বহু তদন্ত আছে, আমরা সেসব তদন্ত আলোর মুখী দেখে না। আবার অনেক সময় আমরা জজ মিয়া ধরনের তদন্ত হয়। এইবার যেটি ঘটেছে সেটি হচ্ছে তদন্ত কমিটি তৈরি করে সঙ্গে সঙ্গে বদলে ফেলার ফলে আমাদের তদন্ত কমিটিটাকেই মাঝে মাঝে মনে হচ্ছে যে জজ মিয়া হয়ে যাচ্ছে। তো এইসব নিয়ে আমরা কথা না বলি, বরং মাসুদ কামাল ভাই একটা খুবই চমৎকার কথা বলেছেন যে সচিবদের এই যে ভূতাপেক্ষ, এই যে তাদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে, যে আপনি আওয়ামী লীগ আমলে যদি আপনার দুর্নীতির জন্য চাকরি গিয়ে থাকে এবং প্রমাণিত দুর্নীতি, তারপরে আপনার উপরে নির্যাতন হচ্ছে, তো এটা তো হতে পারে না। অ্যাক্রেডিটেশন কার্ড ঢালাওভাবে বাতিল করলেন, আর এই যে ঢালাওভাবে লোকজনকে এনে প্রমোশন দিয়ে দিচ্ছেন, এটা কেন করবেন? এদেরকেও পরীক্ষা করেন, কার চাকরি কেন গিয়েছিল, কি কারণে। আওয়ামী লীগ আমলে যারাই রিটায়ারমেন্টে গিয়েছেন আর্লি বা যারাই সচিব হতে পারেন নাই, সবারই সচিব হওয়ার যোগ্যতা ছিল? আওয়ামী লীগ যাদের যোগ্য মানে ছিল সকলকে বাদ দিয়ে অযোগ্যদেরকে সচিব বানিয়েছিল? এটা যদি প্রশ্ন করেন তাহলে তো এখন এই প্রশ্ন করতে হবে, তাহলে অযোগ্যরা এখন কি করছে? অযোগ্য সচিবদেরকে তো তারা বাদ দেন নাই, তাদেরকে রেখেছেন। একটা বড় সমস্যা যেটি, সেটি হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে আপনি দেখবেন যে জাতীয় ঐক্য দরকার, তখন রাজনীতিবিদদেরকে ডাকা হচ্ছে যে আসেন আসেন আপনারা রাজনৈতিক ঐক্য করেন। জাতীয় ঐক্য মানে রাজনীতিবিদদের ঐক্য। কিন্তু একই উপদেষ্টা পরিষদ বলছে 53 বছর রাজনীতিবিদরা কি করেছে? 53 বছর যারা কেউ কিছু করে নাই তাদেরকে আবার ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন কেন? এরা তো কিছু করে নাই, এরা তো কিছু পারে না। আমার কাছে মনে হয় যে খুবই সেলফ কন্ট্রাডিক্টরি এবং সেলফ ডিফিটিং আর্গুমেন্ট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কাজের পেছন। এবং এর মধ্যে আরো একটি বিষয় আছে, আপনি দেখবেন যে সব জায়গাতেই তরুণ সদস্য নিয়োজিত করা হয়েছে যে কোনো কিছুতে, জনপ্রশাসন সংস্কার এটা সেটা। আজকে যদি সংস্কার করেন, এই সংস্কারের এক্সিকিউশন কারা করবেন? সংস্কারের এক্সিকিউশন করবেন সরকারের যারা হাত তারা, অর্থাৎ সরকারের যে বডিগুলি আছে, বিচার ব্যবস্থা, তারপরে প্রশাসন, সংসদ এখন নাই, আইন প্রণয়নের জায়গাটা নাই। এবং তারপরে কারা করবেন? এই সংস্কারটা কোথায় প্রযোজ্য হবে? রাজনীতিবিদদেরও কিন্তু এই সংস্কারটার মধ্যে একমত হতে হবে। জাতীয় ঐক্য হয় না তারা একমত না হলে। আর জাতীয় ঐক্য ছাড়া সংস্কার করলে সেটা টিকবে? সেটা তো টিকবে না। কিন্তু সংস্কারের বিষয়ে কোনো জাতীয় ঐক্যের পরোয়া করা হচ্ছে না, বলা হচ্ছে সংস্কার আমরা যা দিব মানতে হবে, কারণ 53 বছর আপনারা কি করবেন। আমি মনে করি যে এই যুক্তিগুলি খুবই ফ্যালাসিয়াস, খুবই প্যারাডক্সিক্যাল আসলে যুক্তি, অনেকগুলো এই যুক্তি। প্রশ্ন চলে আসছে আমার, ডাক্তার আব্দুল লতিফ সাহেব। আমার খুবই এই এবং প্রশ্নগুলো দেখেন, জিজ্ঞাসা করতে এই ইচ্ছা করছে। সচিবালয়ের আগুনের সঙ্গে জনপ্রশাসন সংস্কারটা কিন্তু পিছিয়ে গেল। জনপ্রশাসনের সংস্কার নিয়ে এখন আর কোনো কথা নাই। কিন্তু হ্যাঁ। জনপ্রশাসন সংস্কার করবেন, জনপ্রশাসন সংস্কার হলে যারা সংস্কৃত হবেন, মানে যাদের উপরে সংস্কার আরোপ হবে, এরাই এটার বিরোধিতা করছে। আবার এই জনপ্রশাসন সংস্কার করার জন্য কিন্তু ওই যে ভূতাপেক্ষ একজন সিনিয়র একজন আমলাকে এনে সেখানে দায়িত্ব দিয়েছেন, এবং সেই আমলা খুবই বলছেন যে আমাদের কিন্তু অনেক কম বয়সী বা অনভিজ্ঞ লোকের কথা শুনতে হবে, কারণ সে জেল খেটেছে। জেল খাটা কি কোনো যোগ্যতা? জেল তো মানুষ বিভিন্ন কারণে খাটতে পারে, রাজনৈতিক কারণে খাটতে পারে। কিন্তু সংস্কারের জন্য কিন্তু শুধু জেল খাটা যোগ্যতা হতে পারে না, বা আন্দোলন করার যোগ্যতা হতে পারে না। এই বিষয়টি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা, সম্যক জ্ঞান এটা থাকা দরকার। আমি বললাম আমার বয়স অনেক কম, আমার অভিজ্ঞতা কম, আমার পড়াশোনা শেষ হয় নাই, আমি গিয়ে বললাম আর আমার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ পড়াশোনা করা, পিএইচডি করা সচিবরা সব মেনে নেবে? কোন একটা ডিসিশন কাউকে দিলে সেই ডিসিশনটা তাদের মানার উপযুক্ত হবে কিনা, এটারও কিন্তু এক ধরনের কারেক্টনেস দরকার, পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কারেক্ট। আমি বলবো যে
আহ, যা ঘটছে এটা কিন্তু প্রশাসনিক ব্যর্থতা, এবং এটা কিন্তু সিদ্ধান্ত গ্রহণের এক ধরনের দোনমনো মনোভাব বা দ্বিধাগ্রস্ততার একটা ফলাফল। এরকম এই অসংখ্য দোনমনো দ্বিধাগ্রস্ত মনোভাব বা সিদ্ধান্ত আমরা সিদ্ধান্ত দেখতে গ্রহণের যে পাচ্ছি। একটা ব্যর্থতার জায়গায় এটার পরিণতি কি সেটাও আমি একটু পরবর্তীতে জানতে চাইবো আপনাদের দুজনের কাছ থেকে। কিন্তু অনেকগুলো প্রশ্ন আসলে আমার মনে হচ্ছিল যে আপনাকে থামিয়ে জিজ্ঞাসা করি, প্রশ্ন থামানোও কঠিন। বলেন। তারপরে এখন একটু এটা তাহলে আপনি কি বলবেন যে আওয়ামী লীগকে দায় দেওয়াটা এটা হাস্যকর মনে হচ্ছে? কি মনে হয় তাহলে এই সচিবালয়ে আগুন লাগলো এটা যে একটা সাধারণ ঘটনা বা স্বাভাবিকভাবে লেগে যায় নাই, শর্ট সার্কিট থেকেই যেটার কারণ, এটা মানে একদম যেটা আমি শুরুতেই বলছিলাম, একদম সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞ পর্যায়ে সবাই বলছে, তাহলে কি মনে হয়, আপনার কি মনে হয় কে লাগালো আগুনটা? কে লাগালো এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, এটাই তো বলতে ধারণা কি পারতেন করতে পারেন, সাংবাদিকরা। ধারণা কি করতে এটাই পারেন? তো বলতে যেমন পারতেন সাধারণ মানুষ অনেকে সাংবাদিকরা। ধারণা করছে আওয়ামী লীগ লাগাচ্ছে, কেউ ধারণা করছেন এই গভর্নমেন্টের ভিতরে তাদেরই ব্যর্থতা ঢাকার জন্য লাগাচ্ছে, কেউ না, ধারণা ধারণা করছেন প্রসূত আমলাদের মধ্যে থেকে। বক্তব্য তো দেওয়া যাবে না। আমাদের কাছে এটাই আপত্তিকর যে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরাও ধারণা প্রসূত বক্তব্য দিচ্ছে। হুম। আমি যুক্তিতে কথা বলার চেষ্টা করছি। যুক্তিটা হচ্ছে এই যে এত পাহারা আছে, এরকম একটা জায়গায় যদি আওয়ামী লীগ ঢুকে আগুন লাগাতে পারে, এর চেয়ে অনেক কম পাহারা আছে হাইকোর্টে, এর চেয়ে অনেক কম পাহারা আছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট হাইকোর্টে তো আমরা দেখেছি কোনা দিয়ে পাগলা বাবার মাজার আছে, তাই না? আহ, তো সেইখানে তো রেগুলার ভক্তরা যাতায়াত করে। সুপ্রিম কোর্টে ঢোকা তো অনেক সহজ এই সচিবালয়ে ঢোকাচ্ছে। তো কালকে যেখানে আগুন লাগবে আওয়ামী লীগেরা যদি লাগিয়ে দিতে পারে, বাংলাদেশ তো তাহলে কোথাও আর অগ্নি থেকে নিরাপদ না। আমার প্রশ্ন হচ্ছে যে যারা পাহারা দিল তারা কি করছিল, যারা পাহারা দেয় তারা কি করছিল। আরো একটি অদ্ভুত কথা বলা হয়েছে যে আমরা দুর্নীতির তদন্ত করছিলাম, দুর্নীতির নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। দুর্নীতির তদন্ত করার জন্য নথিপত্র পুড়ে গেলে কি দুর্নীতির তদন্ত বন্ধ হয়ে যায়? দুর্নীতি তদন্ত করার অনেকগুলি প্রক্রিয়া আছে। শুধু নথি ঘেটে ঘেটে দুর্নীতি প্রমাণ করা যায় না, বরং নথি থেকে দুর্নীতি প্রমাণ করা অনেক কঠিন। যারা দুর্নীতি করে তারা নথি খুব সুন্দর করে বানিয়ে রাখে। দুর্নীতি তদন্ত করতে হয় অভিযোগকারীর কাছ থেকে সাক্ষ্য প্রমাণ এবং যা কিছু নথিতে নাই সেটা খুঁজে বের করে, তাই না? যে ভদ্রলোক ঘুষ খেয়েছেন উনি নথিতে লিখে রেখেছেন যে আমি ঘুষ খেয়েছি, ঘুষ খেয়ে এটা সাইন করলাম। যিনি আপত্তি দিয়েছেন দুর্নীতি করে মানুষের কাছে টাকা খেয়ে একটা ভালো প্রকল্পে আপত্তি দিয়ে সেইখানে অন্য কন্ট্রাক্টরকে কাজ করিয়ে দিয়েছেন, সেই আপত্তির পেছনে লেখা আছে যে উনি দুর্নীতি করেছিলেন কিনা। দুর্নীতি বের করার জন্য অনেক ধরনের প্রক্রিয়া আছে। নথি দেখে দেখে দুর্নীতি আবিষ্কার করতে গেলে এই দুর্নীতি 10 বছরে বের করা যাবে না, কেননা নথির মধ্যে আসলে তেমন কোনো ভুল নাই। এই নথিপত্র খুব ভালোভাবেই সেখানে রাখা থাকে এবং নথির মধ্যে ভুল খুঁজে পাওয়া খুবই কঠিন।